ইমেলটা যেভাবে লেখা আছে আমি সেইভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন। আমার নাম নঈম হোসেন, মেহেন্দিগঞ্জ, বরিশাল থেকে লিখছি। এখানে একটা কথা বলি যে আমি ইদানিং যারা স্টুডিওতে সে ঘটনা শেয়ার করবেন তাদেরকেও পাচ্ছি প্রচুর। আমি সবকিছুই পাচ্ছি, অডিও ক্লিপও পাচ্ছি প্রচুর। কিন্তু যে ঘটনাগুলো আমি পড়ি, যে ঘটনাগুলো আপনারা চমৎকার ভাবে লেখেন, সেই ঘটনাগুলো এই সপ্তাহে একটু কম পেয়েছি, গত সপ্তাহেও তাই। সুতরাং আমার কাছে যদি বলেন তাহলে বলবো যে এই একটি স্টোরি এই সপ্তাহে সিলেক্টেড হয়েছে শর্ট স্টোরির মধ্যে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আমার মনে হয় যে আপনারা যদি চেষ্টা করেন তাহলে এর চাইতে ভালো স্টোরির সন্ধান আপনারা পাবেন। তো আমি পড়ছি যেভাবে লিখেছেন বাকিটুকু। তিনি লিখছেন যে ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা, মা যেভাবে বলেছেন সেইভাবে উল্লেখ করছি। ঘটনাটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কোন এক গ্রামের। তখন সময় ছিল 1990 সালের দিকে। বর্ষাকাল, চারদিকে বর্ষায় খাল, বিল, পুকুর, নদী পানিতে পরিপূর্ণ ভরা। আমাদের বাড়ি থেকে কিছু দূরে ছিল নদী। আমাদের পাশের বাড়ির একটি ছেলে, নাম রনি, বয়স 15 থেকে কম বেশি হবে। রনি ওর মার কাছ থেকে দুপুরের সময় ভাত চায়। তার মা তাকে বলে, তুই নদী থেকে গোসল করে আয়, আমি ভাত দিচ্ছি। রনি গোসল করার জন্য লুঙ্গি নিয়ে যায়। তার মা খেয়াল করলো অনেক সময় হয়ে গেল রনি এখনো বাড়িতে ফিরছে না। তার মা ভেবেছিল হয়তো বন্ধুদের সাথে কোথাও গিয়েছে। এভাবে সন্ধ্যা হয়ে গেল। তখন মা তাকে খুঁজতে খুঁজতে নদীর দিকে গেলেন। যেতে যেতে নদীর ঘাট পর্যন্ত গেলেন। তখন তার মা দেখলেন যে ঘাটের পাশে রনির লুঙ্গি আর জুতা। রনিকে কোথাও দেখা যাচ্ছে না। আশেপাশে তেমন লোকজন ছিল না। দুই একজনের কাছ থেকে জানতে পারলেন তারা ওকে গোসল করতে দেখেছে, কিন্তু আর কিছু বলতে পারে না। সে তখন হতাশ হয়ে চারিদিকে মানুষ দিয়ে খুঁজে, জেলেদের মাধ্যমেও খুঁজে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত পেল না। তারা বুঝে উঠতে পারছিল না যে কি করবে। রনির মা ওই দিন রাতে স্বপ্নে দেখেন কালো একটা অবয়ব, ভালো করে চেহারাটা দেখা যাচ্ছে না, তাকে বলছে, তুই চিন্তা করিস না, তোর ছেলে আমাদের কাছে ভালো আছে। অবয়বটার কাছ থেকে একটা গন্ধ আসছিল। তার মা ঘুম থেকে জেগে উঠে তখনও ওই গন্ধটা পাচ্ছিল। পরদিন সকালে স্বপ্নের কথাটা তার বাবার কাছে শেয়ার করে। তারা তখন সিদ্ধান্ত নিল পাশের এলাকার এক তান্ত্রিক এসেছে, তার কাছে যাবে। বলে রাখা ভালো, তান্ত্রিকের শখ ছিল জিন পরীদের তার বশ করে রাখা। ওই দিন রাত্রে তান্ত্রিকের কাছে তারা গেল। তান্ত্রিক তাদেরকে দেখেই তাদের অসুবিধার কথা বলে দিল। তারা শুনে অবাক হয়ে গেল। তান্ত্রিক আরো বলল, তোর ছেলের যখন নদীতে একা গোসল করতেছিল তখন ওই জায়গা দিয়ে একটা দুষ্টু পরী যাচ্ছিল। তখন তোর ছেলেকে ওর পছন্দ হয় এবং সাথে করে পরী মহলে নিয়ে যায়। তারা তান্ত্রিককে জিজ্ঞাসা করে, ওকে কি আমরা ফিরে পাবো না? তান্ত্রিক বলে, একটা উপায় আছে, তবে ওই কাজটা করতে অনেক সাহসী মনের মানুষ লাগবে। রনির বাবা বলেন, যত কঠিন কাজ হোক আমি আমার ছেলের জন্য করব। তখন তান্ত্রিক তাদেরকে একটা কালো হাড়ের টুকরা দিল আর বলল, সামনের অমাবস্যা রাত্রে দ্বিপ্রহরের সময় সম্পূর্ণ খালি হাতে এই হাড়ের টুকরোটা ওই নদীর ঘাটের পানিতে একা গিয়ে ফেলে আসতে হবে। আর হ্যাঁ, এই কথা কাউকে বলা যাবে না, বললে তোদের অনেক ক্ষতি হবে। তারা হাড়ের টুকরোটি নিয়ে বাড়ি চলে গেল। ওই দিন রাতে স্বপ্নে দেখে ওই কালো অবয়বটি তাকে বলছে, তোরা তান্ত্রিকের কথা শুনিস না, তোদের অনেক ক্ষতি হবে। এভাবে প্রায় রাতে এই স্বপ্ন দেখে। তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলের জীবনের জন্য তাদের সব ক্ষতি মেনে নেবে। কিছুদিন পর অমাবস্যা চলে এলো। যথা সময় রাত্রি দ্বিপ্রহরে সময় রনির বাবা সম্পূর্ণ একা শুধুমাত্র ওই হাড়টি নিয়ে চলে গেল। বাগানের মধ্য দিয়ে সরু রাস্তা,
কোনো লোকজন নেই, চারিদিকে নিস্তব্ধ। হাঁটার সময় পায়ের নিচের পাতা খসখস শব্দগুলো কানে এসে লাগে। মাঝে মাঝে দুই একটা পেঁচার ডাক শোনা যায়। চারিদিকে কালো আঁধার ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুটা সময় হাঁটার পরে সামনে একটা বাঁশ ঝাড় পড়ে। আবছা আলোতে দেখলো একটা বাঁশ ঝাড় থেকে রাস্তার ওপর আড়াআড়ি ভাবে পড়ে আছে। বাতাস বৃষ্টি কিছু নেই, বাঁশটা কেন যেন পড়ে আছে এই কথা ভেবে আর বাঁশটার উপর দেশে চলে যায়। হঠাৎ একটা শব্দ হয়, তিনি ভাবেন হয়তো আরো একটা বাঁশ পড়েছে। এইভাবে পেছনে তাকান, তিনি অবাক হয়ে যান, দেখেন রাস্তার ওপরে পড়ে থাকা বাঁশটি সোজাভাবে দাঁড়িয়ে আছে। মনে হলো কিছু একটা বাঁশটাকে টেনে ধরে রেখেছে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। তিনি প্রচন্ড ভয় পান এবং তাড়াতাড়ি করে সোজা হাঁটতে থাকেন নদীর দিকে। নদীর ঠিক কাছে আসতেই হঠাৎ প্রচন্ড শব্দ, ঝড় বাতাস শুরু হয়ে যায়। তার শরীর শিউরে ওঠে। আকাশে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, মনে হচ্ছে এখনই বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। অনেক কষ্ট করে তিনি নদীর ঘাটে পৌঁছান এবং ওই হাড়ের টুকরোটি নদীর পানিতে ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার শুনতে পান। মনে হলো প্রচন্ড আঘাত করলে মানুষ যেরকম চিৎকার করে সেই রকম। সাথে সাথে ঝড় বাতাস সব থেমে গেল। ভয়ে ভয়ে তিনি ওইখান থেকে দ্রুত চলে আসেন। আসার সময় কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে খুব ভোরে, চারদিকে তখনও হালকা আধার, তারা দুজনে নদীর ঘাটে যান এবং তারা দেখেন সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। ঘাটের সামনে পানিতে রনি আধা ডোবা অবস্থায় ভেসে আছে। নাক মুখ দিয়ে টাটকা রক্ত ঝরছে, রক্তে পানি লাল হয়ে গেছে। ওর মা তখনই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তাদের চিৎকারে আরো মানুষ চলে আসে। সকলে মিলে লাশটাকে ওপরে তোলেন। তারা দেখলেন লাশটার গলার ওপর নখের আঁচড়ের দাগ। ঘাটটা সম্পূর্ণ ভাঙা, কাঁধের ওপর ঝুলে আছে। দেখে মনে হয় এই মাত্র ঘাটটি মুচড়িয়ে ভাঙা হয়েছে। চেহারাটা বিভৎস কালো হয়ে গেছে। হঠাৎ কেউ দেখলে ভয়ে হাত খেয়ে উঠবে। ততক্ষণে চারিদিক ফর্সা হয়ে গেছে। আরো মানুষ ভিড় জমায়। তারপর লাশটা যথারীতি কবর দেয়া হলো। গ্রামের মানুষের মধ্যে একটা ভয়ের ছাপ পাওয়া যায়। তার মা বাবা আবার ওই তান্ত্রিকের কাছে যায়, কিন্তু তান্ত্রিককে তারা আর খুঁজে পায় না। তারা কি করবে কিছু বুঝতে না পেরে বড় একটা হুজুরের কাছে যান এবং হুজুরকে সকল কথা খুলে বলেন। হুজুর তাদেরকে বলেন, ওই তান্ত্রিক আপনাদের বিপদের সুযোগে আপনাদের ব্যবহার করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে। পরিদেরকে তার বশে আনার জন্য, তার শক্তি বৃদ্ধি করার জন্য তান্ত্রিক এই কাজ করেছে। আপনাদেরকে স্বপ্নের মাধ্যমে পরীরা সতর্ক করার পরেও আপনারা এই কাজটি করেছেন। তাই পরীরা রাগান্বিত হয়ে আপনার ছেলেকে মেরে ফেলেছে। হাড়ের টুকরোটি ফেলার সময় আপনি যে চিৎকার শুনতে পেয়েছিলেন তা আপনার ছেলের চিৎকার। হয়তো আপনারা আপনার ছেলেকে কখনো ফিরে পেতেন না, কিন্তু আপনার ছেলে ওই জায়গায় এই পরিণতির চাইতে ভালো থাকত। এই ঘটনা শোনার পর গ্রামের সব মানুষের মধ্যে আরো আতঙ্কের সৃষ্টি হয়। সন্ধ্যার আগে সবাই যার যার বাড়িতে চলে আসেন। তারপর থেকে প্রতি অমাবস্যা রাত্রে জেলেরা মাছ ধরার সময় রনিকে ওই নদীর ঘাটে গোসল করতে দেখে। এখন আর ওই গ্রামটা নেই, নদীতে ভেঙে গেছে। সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, ভুল হলে ক্ষমা করবেন। এটা আমার ভূত এফএমে পাঠানো প্রথম ঘটনা। ঘটনাটি পড়ে শোনাবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা, এবং ঘটনাটি খুবই অন্যরকমই আমার মনে হয়েছে। আমার মনে হয় যে আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, এবং আমরা জানালে আসলেই খুশি হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ইমেল, এটাও অনেক পুরনো সময়ের, সেটা আমি একটু বলে শোনার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ঘটনাটি স্টুডিওতে এসে বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই ইমেল করে পাঠালাম। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। এখন যে ঘটনাটি বলবো সেটি 90-এর দশকের
ঘটনা, বড় ভাইয়ের মুখে শোনা। আমি যখন নিউ টেনে উঠি তখন আমি আর আমার ফ্রেন্ড সাইদুর মিলে প্রতি শীতের সন্ধ্যায় আমাদের গ্রামের একটি দোকানে বসে ভূতের গল্পের আসর বসিয়ে দিতাম। গ্রামের মুরব্বীদের চা পান খাইয়ে অথবা মুড়ি চিবোতে চিবোতে প্রতিদিন গল্পের আসরটা জমিয়ে তুলতাম। তেমনি একদিন দোকানে আলাউদ্দিন ভাই আসেন। উনি একজন জ্ঞানী ব্যক্তি, বলে রাখা ভালো। ওনার মাথার চুল বেশ পাতলা ছিল, যার কারণে সবাই ওনাকে জ্ঞানী বলেই ডাকত। যাই হোক, ঘটনাটা উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। তখন আমার বয়স ছিল 22-23 বছর। টকবগে যুবক ছিলাম। সংসারের বড় ছেলে হওয়ায়, অকালে বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছিল ছোটবেলা থেকেই। তখনকার দিনে বালি বোঝাইকৃত নৌকা চালিয়ে সংসার চালাতাম। বৈঠা বেয়ে 15-20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালি বোঝাই করে এনে সুনামগঞ্জ শহরে শিপু ভাইয়ের ঘাটে বিক্রি করতাম। সেদিন বালি আনলোড করার পর শিপু ভাই বললেন, এখন আমার কাছে টাকা নেই, বিকেলে লঞ্চ ঘাট এসে নিয়ে যেও। যেহেতু উনি সম্পর্কে বড় ভাই হন, তাই মনে মনে না বললেও মুখে হ্যাঁ বলে চলে আসলাম। বাড়িতে এসে গোসল সে হাঁটা ধরলাম ইব্রাহিমপুরের দিকে। তখনকার দিনে আমাদের গ্রামে খেয়া ঘাট ছিল না, তাই ইব্রাহিমপুরের খেয়া পার হয়ে লঞ্চ ঘাটে গেলাম। সেখানে হিন্দু বাবুর হোটেলে বসে অপেক্ষা করতে লাগলাম। উনি আসছেন না। 15-20 মিনিট অপেক্ষা করার পর হঠাৎ তন্দ্রা নেমে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারি না। ঘুম ভাঙল হোটেলের কর্মচারীদের ডাকে। উঠে দেখি রাত 10টা। নিজেকে বিশ্বাস করতে পারলাম না। মনে হলো এই তো একটু আগে চেয়ারে বসেছিলাম, তাহলে কখন ঘুমালাম? আর কখন বা বিকেল সন্ধ্যা পার হয়ে রাত 10টা হয়ে গেল। সেকালের রাত 10টা মানে রাত পুরোপুরি গভীর। কি আর করব, নিরুপায় হয়ে বাড়ির পথ ধরলাম। পকেট পুরো ফাঁকা, খেয়া ভাড়া দেওয়ার মতো পয়সাও নেই। তাই নিয়ে অবশ্য চিন্তা ছিল না, কেননা মঙ্গল মাঝি আমার পরিচিত লোক। খেয়া পার হয়ে মঙ্গল মাঝির কাছ থেকে 2টো বিড়ি চেয়ে নিলাম। পকেটে বিড়ি রেখে ভাবতে লাগলাম কোন রাস্তায় বাড়ি যাব। যদি গ্রামের মেইন রাস্তা ধরে হাঁটি তাহলে দেরি হয়ে যাবে, তাই নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। গভীর রাত, চন্দ্রিমার আলোয় চারিপাশ কেমন ঝলমল করছে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাকে পরিবেশটা যেন ভুতুড়ে হয়ে উঠেছে। হিন্দুহাটি পার হয়ে একটা বিড়ি ধরালাম। বিড়ি খেতে খেতে যখন বকুলের বাড়ির সামনে আসলাম, তখন ভাবলাম এখন বাড়ির উঠোনে ধরে এগোবো। যখনই নদীর পাড় থেকে উঠোনে উঠতে যাব, তখনই চোখে পড়ল উঠোনে 2জন ব্যক্তি হাঁটাহাঁটি করছেন। পরনে সাদা জুব্বা, মাথায় পাগড়ি। দেখতে মানুষের মতো হলেও সাধারণ মানুষের চাইতে বেশ লম্বা, আনুমানিক 10 ফিট। দেখতে দেখতে তারা 2জন বাড়িতে থাকা কদম গাছের সামনে লম্বা হয়ে উঠল। আমার তো চোখ কপালে উঠে গেল। এটা কি দেখছি আমি? চোখ দুটো একেবারে ছানা বড়া হয়ে গেছে। নিজেকে সামলে ফের নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। ভেতরে ভেতরে আমার জানা সব সূরা আর দোয়া কালাম পড়তে শুরু করলাম। যখন আমি হাঁটি, সাদা জুব্বা পরা ছায়া দুটো আমার সাথে সাথে হাঁটে। আমি হাঁটা বন্ধ করলে ছায়া দুটো হাঁটা বন্ধ করে দেয়। আমার আর বুঝতে বাকি রইল না কিসের পাল্লায় পড়েছে। হঠাৎ মনে হলো আমার পকেটে একটা বিড়ি আছে। চট করে বাড়িয়ে জ্বালিয়ে ফেললাম। নিমিষেই যেন বিড়িটা শেষ হয়ে গেল। কি করব ভাবছি আর ঘামছি, ঘেমে ঘেমে ভিজে গেছি। দোয়া পড়তে পড়তে কিছু দূর এগোবার পর ধপাস করে আস্ত একটা বাঁশ ঝাড় সামনে পড়ে গেল। ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। একবার ভাবি বাসের ওপর দিয়ে চলে যাব, কিন্তু মুরব্বীদের মুখে এমন অনেক ঘটনা শুনেছি যে বাসের ওপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করলে নাকি বাঁশ ঝাড় সহ মানুষকে ওপরে উঠিয়ে নেয়। তাই ভয়ে ভয়ে হাঁটু সমান নদীর পানি ভেঙে
বাঁশঝাড় পার হলাম। আশেপাশে তাকালাম, এবার ছায়া ছায়া দুটো চোখে পড়ল না, তবুও দোয়া পড়ছি। মনে মনে স্থির করলাম নদী পার দিয়ে ছেড়ে মেইন রাস্তা ধরে বাড়ি ফিরব। কিন্তু মেইন রাস্তা ধরে যেতে হলে শ্মশানের পাশ দিয়ে যেতে হবে। ঠিক করলাম শ্মশানের রাস্তা ধরেই যাব। যেই ভাবা সেই কাজ। দোয়া পড়তে পড়তে হাঁটছি, আর কিছু দূর এগুলোই শ্মশান। শ্মশানের 7টা গাছ ছিল, এখনো আছে গাছগুলো। এর ঠিক কিছুটা আগে বড় বড় দুটো অশ্বত্থ গাছ। গাছগুলোর দিকে চোখ পড়তেই দেখলাম কারা যেন আগুন পোহাচ্ছে। সময়টা শীতকাল ছিল, তাই ভাবলাম হয়তো আশেপাশের বাড়ির কেউ হবে। মনে খানিকটা সাহস সঞ্চার করে অন্তত মানুষের দেখা পেয়েছি, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল যখন দেখলাম আগুনের কুণ্ডলি দুটি হাওয়ায় ভাসতে ভাসতে উপরে উঠছে। ভয়, শরীর, লোম সব দাঁড়িয়ে গেল। প্রচন্ড শীতের মাঝেও ঘামতে ঘামতে ভিজে গেলাম। আবার সেই নদীর পার ধরে হাঁটতে লাগলাম। সামনেই বাঁশবাগান। জায়গাটার নাম খালের পার। চাঁদনি রাতেও জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। ভয়টা আরো বেড়ে গেল। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। ভাবলাম শীতের রাতে তো ঝড় হবার কথা নয়। তবুও মনে মনে আল্লাহকে স্মরণ করছি, আর ওইদিকে বাঁশবাগান তছনছ হয়ে যাচ্ছে। আমি তবুও না থেমে সামনের দিকে হাঁটছি। বাঁশবাগান পার হতেই সামনে একটা পুকুর পড়ল। কালো কুচকুচে তার রং। কুকুর পড়ল। কিছু সময় পরে কুকুরটা সাদা ঘোড়ায় পরিণত হলো। আমি তখনও দোয়া পড়ছি আর এগোচ্ছি, কিন্তু ওই জিনিসটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে হাঁটছে। কিছুক্ষণ পরে ঘোড়াটি আবার একটা বিশাল হাতিতে পরিণত হলো। এরপর আর এগোচ্ছে না, সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সামনে যাওয়া তার মানা। আর কিছু দূর হাঁটলেই বাড়ি পৌঁছে যাব, কিন্তু আর এগোতে পারছি না। হঠাৎ পকেটে থাকা দিয়াশালাইয়ের কথা মনে পড়ল। কোন রকমের পকেট থেকে দিয়াশালাই বের করে একটার পর একটা জ্বালাচ্ছি আর দোয়া পড়ছি। এরকম করতে করতে হাতিটাকে ক্রস করে বাড়ির দিকে দ্রুত গিয়ে গতিতে হাঁটা শুরু করলাম। কিছুটা দূরেই কুপির আলো জ্বলতে দেখা যাচ্ছে। হয়তো মা আমার আশায় জেগে আছেন। বাড়ির কাছে আসতে আমার খুব কাছের একজন বন্ধু আমার নাম ধরে ডাকলো, বলো, আলাউদ্দিন কোথায় যাস? আমাকে নিয়ে যা। লোকের মুখে শুনেছি এরকম পরিস্থিতিতে পেছনে তাকাতে নেই। আমিও তাকাইনি। যখন ঘরের পাশে চলে আসলাম তখন পেছন থেকে একটা আওয়াজ আসলো, আজকে বেঁচে গেলি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ও মা গো বলে একটা চিৎকার দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে চলে গেলাম। সাথে সাথে জ্ঞান হারালাম। 2-3 দিন পরে জ্ঞান ফিরলো। তখন বাকশক্তি নেই। সবার কথা শুনছি, কোনো জবাব দিতে পারছি না। আমার এই অবস্থা দেখে পরিবারের লোকজন অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কিন্তু কোনো লাভ হয়নি। দিন দিন আমার অবস্থা খারাপ হতে লাগলো। সবকিছু বিছানায় করতাম। মাথার ঘন কালো চুলগুলো ঝরে পড়ে গেছে। শেষমেশ দূরের কোনো এক বড় কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। তিনিও আমার কোনো উপকার করতে পারেননি। আমার অবনতি দেখে তিনি অনুমান করে বললেন, কিছুদিন পর নাকি আমি মারা যাব। ওনার দেয়া দিন ঘনিয়ে আসলো। আমার হাতে মাত্র আর 1 রাত সময় বাকি। মা আমার পাশে বসে আছেন। রাতটা ছিল গ্রীষ্মের কোনো এক রাত। আনুমানিক রাত 3টার কোনো এক কারণে আমার মা পাশ থেকে উঠে অন্য ঘরে গেলেন। গরমকাল ছিল বলে ঘরের দরজাও খোলা ছিল। হঠাৎ আমার চোখ উঠোনের দিকে গিয়ে পড়ল। দেখলাম সাদা পাঞ্জাবি আর পাগড়ি পরা 4 জন লোক আমার দিকে আসছে। ভাবলাম হয়তো আমার মৃত্যুর সময় হয়ে গেছে। শেষমেশ কালিমা পড়ে নিলাম। লোক 4 জন বেশ লম্বা ছিলেন। ওনারা একজন আর একজনের পিছু হয়ে আমার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার সাথে সাথেই পুরো ঘর সুগন্ধে ভরে গেল। তবুও আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি। ওনারা সবাই ক্রমে ক্রমে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আমার বাক শক্তি ফিরে আসলো, শরীরের জোরও ফিরে আসলো। ওনাদের মধ্যে একজন বলে গেলেন, ভয় পাস না, তুই ভালো হয়ে যাবি। বলেই 4 জন কোথাও উধাও হয়ে গেল। আমি মা বলে চিৎকার করে কেঁদে উঠি। আমার চিৎকার শুনে ঘরের সবাই আমার পাশে আসেন এবং খুশিতে কান্না শুরু করেন। এর কিছুদিন পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন।
আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে পাঠিয়ে দেব। এটি ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনাদের কাছ থেকেও এরকম ঘটনা চাই এবং প্রচুর পরিমাণে চাই। সেই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ঘটনা পাঠাতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা জানাটা সেজন্য খুবই জরুরি। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছি শ্যামলী থেকে, আমার নাম আবির। জি তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। জি ঘটনাটা আমি আমার ফ্যামিলি যেখানে থাকে সোনারগাঁকে কেন্দ্র করে। তো আমরা একটা বাসাতে উঠছিলাম 2011 সালে। বাসাটা দোতলা। বাসাটার একটা বিবরণ দেই। বাসাটা ছিল একটু লম্বা, পিছনে ছিল কিছু ময়লা স্তূপ, তারপর ছিল লিচু বাগান। লিচু বাগানটা বিশাল বড় ছিল। ওইখানে দিনের বেলা তো লোক দেখা যাইতো না। তো বাসার সামনে একটা রাস্তা ছিল, আর রাস্তার পাশে একটা আম গাছ ছিল, বড় আম গাছ। তো গাছটা অনেক বড়, বাট গাছটাতে ফল আম আসতো হাইস্ট 20-25 এরকম আসতো আম। তো আমরা থাকতাম দ্বিতীয় তলায়। তো বিশেষ করে আমরা প্রতিটা রাতে শুনতে পেতাম যে হাঁটার শব্দ, নুপুরের আওয়াজ, ইট ফালার শব্দ। তারপর সকাল বিকেল বেলা কিছু মানুষ মোড়া নিয়ে বসছে, এই মোড়াটা যেখানে রেখে আসছে ওইখানে নাই, সকালবেলা দেখো অন্য জায়গায় শিফট করা মোড়াটা। তো আমরা বাড়িওয়ালাকে এগুলো জানাই। বাড়িওয়ালা বলে যে আসলে এগুলো আমরাও শুনি, বাট আমরা কখনো আমাদের ডিস্টার্ব করে না, মানে আমাদের কোনো ক্ষতি হয় না দেখে আমরা কাউকে কিছু করতেছি না এদের বিরুদ্ধে। তো আমার ফুপি, উনি বলে রাখা বলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ। তো উনি আমাদের বাসায় বেড়াতে আসেন একদিন। তো অনেকদিন থাকেন। তো হঠাৎ আমি তখন স্কুলে পড়ি, তখন স্কুল থেকে এসে আম্মু আমাকে বলতেছে যে তোমার ফুপিকে পাওয়া যাচ্ছে না, দেখো তো কাদের রুমে গেছে। তো আমি ভাবলাম হয়তো বাড়ির মধ্যে আছে, তো আমি একটু বাড়ি থেকে সবার রুমে একটু চেক করে আসি। তো কারোর রুমে পাইলাম না, তো আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি, বলে রাখা হলো রাসেল ভাই, মানে আমাদের ছাদে রেলিং ছিল না, রেলিং নাই। আর গাছটা অনেক বিশাল হওয়াতে মানে গাছের পাতা ছাদের থেকে ধরা যেত। তো ফুপিকে দেখলাম আমি ছাদের এক কিনারে আম গাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু বলতেছে। তাই না, হয়তো তসবিহ পড়তেছে বা কোনো সূরা এরকম কিছু হয়তো পড়তেছে। তো আমি বিষয়টা খেয়াল করে ফুপিকে ডাক দিলাম। ফুপি আমাকে হাতের ইশারায় বললো যে আমি আসতেছি, এরকম কিছু টাইপের বুঝাইলো। তো আমি নিচে চলে গেলাম। তো আম্মুকে বলছিলাম ফুপি আসতেছে, সমস্যা, তুমি টেনশন করো না। তো ফুপিকে আসর নামাজের পর আমি ফুপির সাথে গল্প বলতেছিলাম। তো ফুপি আমাকে বলতেছে যে আমি ফুপিকে বলতেছি যে ফুপি তুমি তখন দেখলাম তুমি আম গাছের দিকটাকে কি যেন বিড়বিড় করে বলতেছো। তো ফুপি বলতেছে কই না তো, তুই কিভাবে বুঝে যে আমি বিড়বিড় করে বলতেছি। আমি বললাম না, আমার কেন জানি মনে হলো। না এমনি কিছু না। তো ফুপি চলে যাবে, রাত্রে ভাইয়া আসবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ফুপির সাথে কথা বলতেছি, গল্প গুজব করতেছি। তো ফুপি আমাকে বলতেছে যে আচ্ছা তোকে একটা কথা বলি। তোকে আমি ওই দিনই বলতাম বাট তুই ভয় পাইতি, বাট কথাটা বলতে হচ্ছে তোদের সতর্ক থাকতে হবে এটা থেকে। আমি কই কি হয়েছে ক্লিয়ার করে বলো। পরে বলে যে গাছ তুই ওই দিন দেখছিলি যে আমি কথা বলছি, আসলে কথা বলতেছিলাম যে গাছটা আম গাছটা, ওইখানে 2টা জিন থাকে, একটা পুরুষ একটা মহিলা। তো পুরুষের দাড়ি নাকি অনেক লম্বা, আর মহিলার চুল ওই পুরুষের দাড়ির মতো লম্বা। ওই 2টা জিন ওই আম গাছে থাকতো, আর ওদের রাস্তা ছিল আমাদের ছাদ দিয়ে ওই লিচু বাগান পর্যন্ত। তো ওরা কোনো ডিস্টার্ব মানে তোদের কোনো ক্ষতি করবে না, তোরা ওদেরকে কোনো ক্ষতি করিস না। আর ওরা ক্ষতি করবে তখন যখন কিনা তোরা গাছটা কেটে ফেলবি। তো গাছটা কাটতে না বলিস, আমিও বলছি তুইও একটু বলিস গাছটাতে কখনো না কাটে। তো ফুপি বলে চলে যায়। তো আমিও বাড়িওয়ালাদের কাছে বলছি যে গাছটা কাটে না, এরকম কাহিনী ফুপি আমাকে বলছে। তো কারণবশত বাড়িওয়ালা বড় ছেলে গাছটা কেটে ফেলে, বলে যে আগে রেখে লাভ কি, আমও তো আসে না ভালো করে, এটা কেটে ফেলি। তো গাছটা কেটে ফেলার পর দেখা গেল যে কয়েক বছর পরে ওনার বাবা মারা গেছে, বাড়িওয়ালার ছেলের বাবা মারা গেছে। তো এরপরে কয়েক বছর পর দেখা যায়, কিছুদিন পর দেখা যায় মানে আমাদের বাসার নিচতলা একটা ভাড়াটিয়া, মানে সেটা সাথে কি গাছ কাটার কোনো সম্পর্ক আছে? কয়েক মানুষ তো যে কোনো সময় মারা যেতে পারে, বা কয়েক বছর পর মারা গেছে আপনি বলছেন, তো এই সাথে মানে গাছ কাটার কোনো সম্পর্ক মানে নেই। আমি জাস্ট ওই গাছ কাটার সম্পর্কে যেতে বলছে ক্ষতি হবে, আচ্ছা। আমি মনে করতেছি এইটার জন্যই হয়তো। আচ্ছা, আপনি মনে না করছেন হতে সেটা। পারে, বিশ্বাস। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর আমাকে আমি ওই যে নিচে ভাড়াটিয়া থাকতো, তো উনি ওনার ছোট ছেলেকে নিয়ে ছাদে উঠছে কাপড় শুকাতে রোদ্রে। তো
তো উনি কাপড় শুকাইতে মানে ছড়াইতেছে, আর এমন সময় একটা আওয়াজ শুনলো, তো হুম। দেখলো যে ছাদের মধ্যে তার ছেলেটা নাই। আচ্ছা। পরে গিয়ে দেখে যে ছেলেটা নিচে পড়ে আছে। ভাগ্য ভালো যে নিচে বালু ছিল, বালুতে পড়ছে। তো উনি ছেলেটাকে অনেক মানে কান্না করছে, অনেক ভয় পাইছে, ছেলেটা অনেক ভয় পাইছে, ছেলেটা হাত পা ছিঁড়া যায়। তো সবাই বলে যে ছেলে বাচ্চাদের সাথে নাকি ফেরাস্তা দেখা, হয়তো ফেরাস্তা ওকে সেভ করছে। তো উনি একটা কবিরাজের মানে হুজুরের কাছে যায়, হুজুর তাকে পানি দেয়, ঝাড়ফুঁক করে, আর বলে যে ওই ছাদ থেকে নাকি আরো 7 জন পড়বে। এখনো 2 জন নাকি একজন পড়ছে। তো তারপর আমাকে আর কোনো ঘটনা হয় নাই। তারপর হয়েছে যে আপনার বাড়িওয়ালা যে বড় ছেলে, তার ওয়াইফের সাথে একটু সম্পর্ক খারাপ, এবং ওই বাড়িতে এখনো ঝগড়া, আর ভাইদের মধ্যে বিভক্ত। আর হইতেছে তো আমার কারণবশত ভাইটা ছেড়ে দেই। তো এই ছেলে ভাই ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে আবার ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি নিয়াজ মিরপুর থেকে এসেছি। তো আমার এবারের ঘটনাটা আমি একজনের কাছ থেকে মানে দুইজনের কাছ থেকে আমার শোনা, এবং আমি এই ঘটনা শোনার পর আমি এই ঘটনাটা মানে সত্যি কিনা সেটার জন্য মানে ওখানে যে হুজুর, জি। মানে উনি অনেকদিন ধরে ছিল, ওনার সাথে আমি কথা বলছি। উনি বলেছে যে এটা এই ঘটনাটা ঘটেছে। তো ঘটনাটা হলো 2001 কি 2003 দিকে। আপনার ঘটনাটা ঘটে মিরপুরে ওখানে এক কলোনিতে। তো ঘটনার সময়টা ছিল আর কি আপনার তখন কুরবানির সময়টা। তো তখন মানুষজন আর কি ঈদের 3-4 দিন আগে ওখানে আর কি কলোনির মাঠে গরু রাখে। তো ওখানে গরু রাখে এখন সেখানে আর কি আপনার মানে একজন লোক মানে ওই জায়গার কলোনির একজন বাসিন্দা, উনি মানে অলমোস্ট 3 দিন আগে গরু নিয়ে আসে, এবং গরু নিয়ে এসে উনি আর কি ওখানে খুঁটিতে বেঁধে রাখে আর কি, ওখানে মাঠে খুঁটিতে। জি। তো ওখানে খুঁটিতে রাখাকালে মানে আপনার আরো অনেকে আর কি পরে গরু নিয়ে আসে, এবং এইখানে গরু নিয়ে আসার পিছনে এখানে ঘটনা যেটা ছিল যে আপনার মানে গরুর ক্ষেত্রে একটা জিনিস একটু অ্যাবনর্মাল ছিল, যেটা হলো যে যখন ওই লোকটা গরু নিয়ে আসে, গরুটা ছিল অনেক বড় সড়ো কালো গরু। তো সেই গরুটা আর কি অলমোস্ট আর কি ওই লোক ওনার পিছে পিছে হাঁটতে হাঁটতে আসছে, এবং জিনিসটা এমন যে উনি যেদিকে মন নিয়েছে কোনো দড়িতে টানা, ওনার পিছে পিছে হাঁটতে হাঁটতে আসছে টোটাল। তো এখানে আসার পর আর কি ঘটনা যেখান থেকে শুরু হয়, যেটা হলো যে আপনার সেই দিন রাত থেকে আর কি আপনার ওই এলাকাতে আপনার মানে রাতের বেলা আর কি সবাই গরু এরকম রেখে যেত, সবাই আর কি এমনি কলোনির সামনে বাঁধা রাতে মাঠে গরু রেখে যেত, এবং পরদিন উঠে দেখতো যে একটা কি দুটা করে গরু নেই। তো এভাবে ঈদের আর কি 3 দিন আগে ঘটনা ঘটে, 2 দিন আগে ঘটনা ঘটে। তো এরকম গরু মানে হারায় যাচ্ছে। এখন দুই পাশে কলোনির দুই পাশে 2টা গেট, এই 2 গেট বাদ দিয়ে অন্য কোনো জায়গা দিয়ে গরু নিয়ে যাওয়ার কথা না, এবং দুই পাশে গার্ড ছিল, এবং তারা বলছে যে এইটা এখানে এই সময় মানে সারা রাত মানে কখনো এখান থেকে গরু নেয় নাই কেউ, গরু আসেও নাই, গরু ঢুকেও নাই রাতে তখন সেটা। তো সেই কারণে মানে ওনারা এখানে ভেরিফিকেশন দেয়, এবং ঈদের দিন আগের রাতে তো কলোনির লোকজন যখন দেখতেছে গরু আর কি এরকম হারা যাচ্ছে, তো তারা বলতেছে যে এখানে যে গার্ড আছে, গার্ডকে একটু বলে রাতে সারা রাত পাহারা দেয়, দেন এখানে হুজুর যে আছে ওনাকে একটু বলে রাখে। তো মানে ওই মাঠটা ছিল এক্স্যাক্টলি মসজিদের সামনে। তো ওখানে ওই কলোনি এখানে মানে যে গার্ড এবং হুজুর মানে রাতে এরকম আর কি সজাগ থাকে। তো অলমোস্ট তারা রাতের বেলা মানে অলমোস্ট তারা 1:30 কি 2টার দিকে তারা যেটা দেখে যে মানে এখানে যে কলোনি একদম মানে একটা গরু বাঁধা ছিল, যেটা কালো গরু বাঁধা, ওটা হুট করে আর কি মানে নর্মাল দাঁড়ায় গেছে। গরুটা এমনি 4 পায়ে ছিল, দাঁড়ায় গেছে 2 পায়ে, এবং সে আস্তে আস্তে এমন একটা আকৃতি নিছে মানে খুবই বড়, এবং সে পাশে মানে একটু এদিকে এসে আশেপাশে যে একটা গরু ছিল সেই গরুটার গায়ে জাস্ট ঝাঁপা পড়ছে, এবং গরুটার আর কি মানে জাস্ট গরুটাকে আর কি মানে খেয়ে ফেলছে বলা যায়, আবার ইয়া করবে না, গরুটার মানে জাস্ট ওই জায়গা থেকে নাই। তো এরকম হয়েছে। তো ওরা এই জিনিসটা দেখে, এই জিনিসটা দেখার পর তারা রাতে তখন কিছু কারণে ফজর আযানটা দেয়। তো তারা যেখানে ওখানে যে হুজুর ছিল মূলত যে বড় হুজুর, ওনাকে আর কি ডেকে নিয়ে আসে। তো উনি যেটা বলে যে ওই গরুকে মসজিদের ভিতর আর কি যেখানে ওই এরিয়াতে নিয়ে আসতে। তো ওই গরুকে যখন মসজিদ এখানে গেটে আর কি মানে সামনে উঠানোর মতো জায়গা ছিল, সেই গেটে যখন ঢোকানো ট্রাই করা হয়, ওই গরু ঢুকতে চায় না, ওকে টেনে হিস্ট্রে কোনোভাবে ঢোকানো যায় না। তো পরে যে বড় হুজুর যিনি ছিল উনি গিয়ে ওই গরুর মুখের সামনে গিয়ে কিছু একটা আর কি ধরে। তো গরুটা জাস্ট তখন টান দেয়, গরু তার পিছে পিছে চলে আসে। এখানে চলে আসার পর মানে ওই গরুটাকে জাস্ট মানে ধরে বলতেছে যে তুই তার অবয়ব নেই, মানে এরকম বলতেছে কিছু একটা। তো গরুটা যেটা হয় যে আপনার তখন একটা অবয়ব নেওয়া শুরু করে, গরুটা জাস্ট আকৃতি ছিল এবং সে একটা মানুষের মতো অবয়ব নেয়।
তো সে অভাব নেওয়ার পর তাকে বলা হয় যে তুই কেন আসছিস এরকম, সে কিচ্ছু বলে না, তাকে মানে কোনো কিছু বলা হয় না। তো শেষ পর্যন্ত তাকে ফোর্স করে আপনার বোতলে বন্দি করা হয়। তো বোতলে বন্দি করে এখন তাকে মানে কোথায় কি করবে, তখন তারা যেটা ঠিক করে যে ওই মসজিদেরই এরিয়ার একটা জায়গায়, মানে এখানে এখনো কেউ বলতে পারে না কোন জায়গাতে, সেই এরিয়াতে অনেক মাটির নিচে সেই বোতলে মানে ভরে সেই মাটির নিচে এখানে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, এখনো স্টিল আর কি আছে। এখন ওই এলাকার লোকজন কম বেশি সবাই এই ঘটনাটা জানে। ওকে, সো থ্যাংক ইউ, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব এখন রেডিও ফুর্তির পেজে। আসসালামু আলাইকুম। জি আসসালামু জি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আরমান হোসেন, জি আসছি ধানমন্ডি থেকে। জি তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে তার ঠিকানা বা সম্পর্কে আমি না যাই, জি। এটা আমি না বলি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। জি প্লিজ। তো ঘটনাটা শুরু হয় আমাদের সাথে এই আগস্ট মাস থেকে। তো তার আমি যা ঘটনাটা, তার ছদ্মনাম আমি তৃষা দিচ্ছি। জি তো তৃষার হঠাৎ করে মানে সাডেনলি অসুস্থ হয়ে পড়ে। তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডাক্তার বলে যে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হবে। তো দেন অপারেশন করার পরে 4 দিন পরে তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পরেই আসলে মেইন সমস্যাগুলো শুরু হয়। মেইন সমস্যাগুলোর মধ্যে প্রথম প্রথম দেখা যায় যে সে নিজের সাথে নিজেই কথা বলা স্টার্ট করতো। লাইক নিজে নিজে কথা বলতে, একা থাকা পছন্দ করতো। তো আস্তে আস্তে এই ব্যাপারগুলো আসলে একটু বাড়তি দিক নেয় আর কি। যেমন দেখা যেত আস্তে আস্তে তার হাত পা বাঁকা হয়ে যেত, বা হাত পা আকস্মিক ভাবে বাঁকা হয়ে যেত, যেটা আসলে নর্মাল না। তো এইটা তার বাবা মারা খুব ভালোভাবে খেয়াল করে। তারা 2 একবার ডাক্তারের পরামর্শ নেয়। ডাক্তার বলে যে ওর অপারেশনের কারণে শরীর দুর্বল, তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তারা স্যালাইন দিয়ে রাখে বা যে কোনো একটা সলিউশন দেয় নর্মাল। তো তারপরেও এটা আসলে নেক্সট ঠিক হয় না। এটা আসলে আরো গভীর আকার ধারণ করে। যেমন ও নিজে চুল নিজে টানাটানি করতো, হাত বাঁকা করে ফেলতো, নিজে গলা নিজে চাপ দিয়ে ধরতো। তো এইসব কাহিনীর পরে আসলে ওর ফ্যামিলি ডিসিশন নেয় যে ওরা ভালো একজন হুজুর বা কারো পরামর্শ নেয়। তো বিভিন্ন জায়গা থেকে 3-4 জন হুজুরকে আনা হয়। তো তারা যখন তৃষাদের বাড়িতে আসে, তৃষাদের বাড়িতে আসার পরে আসলে ওরা বাড়িতে, হুজুরা বাড়িতে ঢোকার সাথে সাথে তৃষার রিয়েকশনটা থাকে যে আপনারা কেন আসছেন, আপনারা এসে কোনো লাভ হবে না, এই মেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। মানে লাইক এই কথাগুলো আসছে সরাসরি তৃষার মুখ থেকে। তার ভিতরে কোনো কিছু ইন হয়ে যায়, এই জন্য হয়তোবা এরকম কথাবার্তা আসে। তো হুজুর বলতেছে যে আচ্ছা আমরা বসে কথা বলি, দেন দেখা যাবে। তো তারা একটা বাড়ির মাঝখানে একটা আসনে বসে। আসনে বসার পরে হুজুর তৃষাকে সালাম দেয় যে সমস্যা কি, আপনি কেন আসছেন, এই মেয়ের ভিতরে কেন আসছেন। তো তখন তৃষার মুখ থেকেই আসলে কথাটা বের হয় যে এই মেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। 3 বছর আগে এই মেয়ে একটা জায়গাতে আমার ফ্যামিলির এক মেম্বারকে মেরে ফেলেছে। তো তখন হুজুর আসলে কিউরিয়াস মাইন্ড থেকে জিজ্ঞেস করলো যে আসলে ব্যাপারটা আমাকে খুলে বলেন, আমি আসলে ব্যাপারটা না জানলে তো এটা সলিউশন করতে পারবো না। তো তারপর হুজুর অনেক চেষ্টা করে আসলে ব্যাপারটা বের করে। তখন তৃষার মুখ থেকে তৃষাই বলতে থাকে যে আসলে ব্যাপারটা হয়েছে 3 বছর আগে তার এক ফ্যামিলি মেম্বারের বিয়ের সময়। তো তারা বরযাত্রী হিসেবে যাচ্ছিল, যাওয়ার সময় যে কোনো কারণে রাস্তায় গাড়ি আটকানো হয়, আটকে তাদেরকে একটা সেফ জোনে রাখা হয়। তো ওই এলাকাটা ছিল একেবারে নির্জন, বলতে গেলে ওই এলাকায় কিছু হিন্দু বাড়ি আছে একটু দূরে দূরে, লাইক 1/2 কিলোমিটার দূরে দূরে হিন্দু বাড়ি, আর মাঝখান দিয়ে শুধু বাগান।
তো এক পাশে দাঁড়ানো অবস্থায় তখন এরকম কোনো কিছু ফিলই হয় নাই যে এরকম কোনো কিছু হয়েছে। তখন নাকি ওই যারা তৃষার সাথে আছে তাদের কোন এক ফ্যামিলি মেম্বারকে তৃষা গলার মধ্যে পা দিয়ে দাঁড়িয়েছিল। তো তারা অনেক চেষ্টা করার পরেও তৃষার হাত থেকে আসলে ওই তাদের ফ্যামিলি মেম্বারকে ছাড়িয়ে আনতে পারেনি। তো তারা তখন থেকে তৃষার সাথে সাথে আসে। তৃষা তখন অনেক ছোট ছিল, আর দেখতেও তেমন সুন্দর ছিল না বা লুক্রেটিভ ছিল না। তো তারা এটা নিয়ে অপেক্ষা করে আসলে তৃষা কখন একটু লুক্রেটিভ হবে বা তাকে তার ক্ষতি করা পসিবল হবে। তো তারা সুযোগটা পেয়েছে অপারেশনের পর থেকেই, মানে অপারেশনের পরে যখন তার শরীরটা দুর্বল হয়ে যায় তখন থেকে আসলে তাদের অত্যাচারটা শুরু হয়। তো হুজুর অনেক ইয়ের পরে কোনো সলিউশনে আসতে পারছিল না। পরে হুজুর করে কি একটা সার্কেল আঁকে, মাটির মধ্যে একটা সার্কেল আঁকার পরে ওখানে একটা বাঁশের লাঠি দিয়ে আসলে দোয়া পড়া হয় আর ফু দেওয়া হয়, আর ওই সার্কেলের মধ্যে আঘাত করতে থাকে। তো সার্কেলের মধ্যে আঘাত করতে থাকলে নর্মালি তৃষার কিছু হওয়ার কথা না। তো বাট তৃষার শরীরে কিছু কিছু জায়গায় দাগ পড়ে যাচ্ছিল, লাইক অনেক জোরে কাউকে আঘাত করলে যেরকম একটা দাগ পড়ে যায় শরীরে, ব্যাপারটা ওরকম আর কি, ওরকম দাগ পড়ে যাচ্ছিল। তো তারপরেও হঠাৎ মানে তৃষা বলছিল যে এইগুলা করে কোনো লাভ হবে না, আমরা আসলে মেয়েটাকে কখনোই ছাড়বো না, আমরা 3 বছর ওর পিছনে ছিলাম, আমরা ওর জীবন নিয়েই মুক্ত হব। তো হুজুর অনেক দোয়া দুরুজ পড়ার পরে বাড়ি বন্ধ করা হয় কয়েকটা ওয়েতে, কিন্তু তারপরেও এই সমস্যাগুলো আসলে থেকে যায়। ঠিক আছে, তারপরে আমাদের বাড়ি মানে জিসাদের বাড়ির পাশে এক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার এক হুজুরকে আনা হয়। ওই হুজুর পরে আসার পরে আবার ব্যাপারটা আবার টোটাল শিওর হওয়ার পরে বলে যে কি হলে আপনারা এই মেয়েকে ছাড়বেন। তো তাদের একটাই কথা যে আমরা কোনোভাবেই তাকে ছাড়া হবে না, আমরা এই মেয়ের জীবন নিয়েই তবেই মুক্ত হব। তো তারপরে ওই হুজুর আসলে অনেক দোয়া দুরুজ পড়ার পরে মোনার ভিতর থেকে তৃষার ভিতর থেকে আসলে ওগুলোকে বোতলবন্দি করা হয়, বোতলবন্দি করার পরে মাটিতে পুঁতে ফেলা হয়। এখন নর্মালি একটু ব্যাপারটা নর্মাল আছে, এখন একটু সমস্যা কম হচ্ছে, বাট মাঝে মাঝেও একটু সমস্যা হয় আর কি। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।